শ্রদ্ধাভাজন মেজর আখতারুজ্জামান আপনাকে। ভাই, আপনাকে আমি যেভাবে বিশ্লেষণ করলাম, আমি যদি কোথাও ভুল করে থাকি আমাকে কারেক্ট করে দেবেন। এটা আপনার সম্পর্কে আমার অ্যাসারশন যে আমি আপনাকে এভাবে দেখি। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিল্টন ভাই, আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। ঈদ উত্তর আবারও ঈদ মুবারক। কুরবানি ঈদ হয়ে গেছে, মাংস খেয়ে আমরা হজমের দিকে আছি। আজকে আমার এই দিনে আপনি আমাকে স্মরণ করছেন, আপনার চ্যানেলে কথা বলার সুযোগ দিয়েছেন এবং এমন একটা বিষয় নিয়েছেন যে বিষয়টা আমার জন্য খুবই স্পর্শকাতর। তারপরেও আমি কথা বলার চেষ্টা করব, যেটুকু আমি বুঝি, যেটুকু আমি জানি। আমি সাধারণত যেটা বুঝি সেটাই কথা বলি। আমার কথাগুলো আমি যেটা বলার চেষ্টা করি সবসময় লজিক্যাল হইতে হবে, যুক্তিপূর্ণ হইতে হবে এবং এটা যেন যতটুকু মানে স্ট্যাটিস্টিক্স ওয়াইজ অথেন্টিক হতে পারে। আর যেটা আমার সবচেয়ে খারাপ সাইড সেটা হচ্ছে, যিনি যত শক্তিশালী লোকই হোক না কেন, তার মুখের উপরে তার সম্বন্ধে আমাকে ধারণা, সেটা অতীত বলে আসছি, এখনো বলছি, আগামী তো বলার চেষ্টা করি। এবং বড় বড় ক্ষমতাশালীর সামনে বলা যে তুমি কাজটা ভুল করেছো, এটা স্পষ্ট করে বলাটাকে কেন জানি আমি অত্যন্ত আনন্দ বোধ করি। কারণ ওদেরকে যারা তোয়াজ করে তেল দেয়, আমি তাদেরকে বলতে চেষ্টা করি যে তেলটা যে নিচ্ছেন এটাই হচ্ছে আপনার ভুল। আপনি আমাকে কে কিভাবে দেখলো, কে কিভাবে নিবে, সত্য বলি না মিথ্যা বলি, সেটা বড় কথা নয়। বড় কথা আমরা যা দেখি, যা বুঝি, তা অকপটে বলতে পারি কিনা। ইনশাল্লাহ আপনি প্রশ্ন করলে সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আখতারুজ্জামান, অত্যন্ত চমৎকার ভাবে আপনি আপনার অভিব্যক্তি আমাদের কাছে বলেছেন, শেয়ার করেছেন। আখতার ভাই, আহ লোকজন প্রায় বলে আমি খুব একটা প্রশংসা করতে অভ্যস্ত না। ইউজুয়ালি আমি জঘন্য ভাষায় লোকজনদেরকে গালিগালাজ করি, কিন্তু ভালো যেটা দেখি আমি এটার উপরে স্ট্যান্ড করি। ওই ভালোটা আমার শত্রুও হতে পারে। ফর এক্সাম্পল, আপনার আমি পছন্দ করি না, কিন্তু আপনি একটা সঠিক কাজ করছেন, দেখবেন আপনার ওই সঠিক কাজটার প্রশংসা করছি আমি। এটা কি আপনি মনে করেন আমার খারাপ দিক, নাকি আপনি এটাকে অ্যাপ্রুভ করেন? আসলে তো আমরা যেটা মনে করি এবং আল্লাহ যেটা বলেছে যে তুমি সৎ কাজকে পছন্দ করো এবং অসৎ কাজকে তুমি বাধা দাও, এটা তো আল্লাহর বিধান। সূরা হাজে আল্লাহ স্পষ্ট বলেছে যে আল্লাহ বলেছেন, আল্লাহ ওদিকে নেতৃত্ব দেন, তাকেই জাতির নেতৃত্ব দেন যে নেতারা নামাজ কায়েম করে, জাকাত প্রদান করে, 3 নম্বরে বলছে সৎ কাজ করে, আর 4 নম্বর বলছে অসৎ কাজে বাধা দেন। আপনি সৎ কাজ না করতে পারেন, জাকাত না দিতে পারেন, বা নামাজ মনে করলাম আপনি পড়েন না, কিন্তু আপনি তো বারবার অসৎ কাজে বাধা দিচ্ছেন। আপনি তো অসৎ কাজ থেকে আমাকে বাধা দিচ্ছেন, আমাকে তো সৎ কাজ করতে বাধা দিচ্ছেন না। তাহলে আল্লাহ যে 4টা গুণাবলী দিয়েছে নেতৃত্বের জন্য, নেতাদের জন্য যে 4টা গুণাবলী স্পষ্ট করে দিয়েছে আল কোরআনে, আল হাজ সূরাতে 71 আয়াত যদি আপনি 41 নম্বর আয়াত যদি আপনি পড়েন, তাহলে সেখানে দেখবেন যে আল্লাহ যে 4টা সিফাত বা 4টা গুণাবলী নেতাদের জন্য নির্ধারণ করেছেন, সে 4টার একটি তো আপনি বলিষ্ঠভাবে প্রকাশ করছেন প্রতিনিয়ত, বাকি 3টা আমরা প্রকাশ দেখি না। আর সৎ কাজ করেন এটাও প্রকাশ আছে, দেখা যায়, কিন্তু অসৎ কাজে যে আপনি বলিষ্ঠ বাধা দেন, এটা তো স্পষ্ট, দিনের মানে স্ফটিকের মতো স্বচ্ছ। কাজে আপনি তো একজন সৎ নেতা, আল্লাহর বিধান মতো। কাজে আপনি যদি একজন কেউ সৎ কাজ করে তাকে প্রশংসা করেন, বা আজকে যেটা আপনি তারেক রহমান সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে কথা বলছেন, আমার কাছে আজকে এই মুহূর্তে এই সন্ধ্যার সময় একটা জিনিস মনে হয়েছে। আমার কাছে গত কয়েকদিনের তারেক রহমান সাহেবের কিছু ঘটনা বলি, কিছু সিদ্ধান্ত, আমি মনে করি এটা রাষ্ট্রনায়ক উচিত হয়েছে। ওকে ভাই, আমরা ওয়াইজ ওখানে ডিসিশন যাচ্ছি। হয়েছে। আমি 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 ওখানে যাচ্ছি। আমরা একটু তার আগে একটু অন্য সাবজেক্টে গিয়ে তারপরে আমরা আলোচনাটা যাই। আহ যাওয়ার আগে আমি আপনাকে ছোট ভাই হিসাবে আপনাকে আমি রিকোয়েস্ট করব, ইউ লুক ফ্যান্টাস্টিক। আপনার বা পাশের কলারটাকে একটু ঠিক করে নেন, সুন্দর লাগবে। ওকে। না, এই পাশেরটা, এই পাশেরটা, অন্য পাশেরটা। ওকে, রাইট, ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে ভাই, ওকে। একটা কথা আপনি জানেন কিনা, শুনছেন কিনা,
হাসিনা শাসনামলে ইন্ডিয়ানরা যখন বাংলাদেশে আসতো, ওখানে তাদেরকে একটা এন্ট্রি ভিসার একটা বিধান ছিল। 30 দিনের 60 দিনের একটা এন্ট্রি ভিসার বিধান ছিল ভারতীয় নাগরিকদের জন্য। কিন্তু বাংলাদেশিদের ভারতে এ ধরনের কোনো এন্ট্রি ভিসার সুযোগ ছিল না। আচ্ছা, যে কোনো সরকার প্রধানের জন্য এ ধরনের নীতি আপনি হেলদি মনে করেন কিনা? যে অন্য একটা দেশের নাগরিক আমার দেশে এসে ঢুকবে, তাদের জন্য এন্ট্রি ভিসা দেব 60 দিনের বা 30 দিনের, কিন্তু আমার দেশের নাগরিকরা ওই দেশে সেম সুবিধা পাবে না। এটা কি কোন রাষ্ট্রের জন্য ভালো কি খারাপ? এটা কোনো অবস্থাতে ভালো না, কারণ আপনি জানেন যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ রেসিপ্রোকাল বলে একটা কথা আছে। তুমি যা বিঙ্গো। দিবে তুমি তাই নিবে, পারস্পরিক, এটা রেসিপ্রোকাল। অর্থাৎ তুমি যদি আমাকে যে আদর আপ্যায়ন করবা, যে প্রটোকল দিবা, আমিও তোমাকে সেই প্রটোকল দিব। কিন্তু আমাদের সময় অনেক সময় হয় কি, আমাদের ফরেন মিনিস্ট্রিটা এত নতজানু হয়ে যায়, তারা আমেরিকান এমবেসির দাওয়াত পাইলে তো মনে করে তাদের পবিত্র একটা দাওয়াত পেয়েছে, ঈদের চেয়েও বেশি আনন্দ তারা, মানে সব চলে যায় দৌড়ে। বিভিন্ন রাষ্ট্রদূতদের বাসায় দাওয়াত পাইলে তো মনে করে বিশাল আতেল হয়ে গেছে, বিশাল পাওয়ারফুল হয়ে গেছে, এবং এটা সে মানে সব জায়গায় চড়াও করে বলে। এটা মানসিকতার প্রশ্ন ভাই। আমরা আসলে এটা কি বলবো, এই আমরা বাঙালি জাতির যে ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারছি না। আমরা দেখেন আজকে একটা আমেরিকানে, একটা আফ্রিকান যে আমেরিকান, সে কিন্তু প্রাউড ফিল করে টু বি অ্যান আমেরিকান, বাট ডোন্ট ফরগেট দ্যাট হি ইজ ফ্রম আফ্রিকা। কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশি ভাইরা, দে বিকাম মোর আমেরিকান দেন আমেরিকান ইটসেলফ। আপনাকে একটা কথা বাংলাদেশের বলি, ছেলেগুলা যখন আমি আমি আমেরিকাতে যায়, আমি আমি আক্তার ভাই, আমি একটা কথা বলি, আপনি একটু চিন্তা করে দেখেন। এই যে আপনি যখন একটা এক্সাম্পল দিলেন, আপনি প্রথমেই বলছেন আমেরিকার এম্বাসির দাওয়াত পেলে তারা মনে হয় ঈদের চেয়েও বড় দাওয়াত। এটা আপনার অভিব্যক্তি এবং আমার অভিব্যক্তি, কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনে আমার দেশের প্রত্যেকটা ইনফ্লুয়েন্সিয়াল লিডাররা যখন ভারতীয় হাই কমিশনে যায়, গিয়ে বলে আমরা তো নিজের ঘরে এসেছি, আমরা তো নিজের বাসায় এসেছি, এই কথাটা তো তারা কেউ আমেরিকান এম্বাসিতে যাই এই ধরনের কথা তো কেউ বলে না ভাই। আমি আপনাকে আমেরিকান এমবেসি কথাটা বললাম এই জন্য, যুক্তিটা এই জন্য দিলাম যে আমেরিকান এমবেসির কাছে গিয়ে আমি এই ধরনের কথা বললে আমি অপরাধ মনে করব না। কিন্তু ভারতের যে নেইবারিং কান্ট্রি, আমি তার সব দাওয়াতে কেন যাব? সবচেয়ে দুর্ভাগ্য লাগে তারা দাওয়াত পাইলে আবার বলো দাদা আমি কিন্তু রাম খাবো। হ্যাঁ, অর্থাৎ সে ভারতের প্রতি কত আনুগত্য সেটা দেখানোর জন্য সে বলে সে রাম খাবে, বুঝছেন না? এই যে রাম খাওয়ান পার্টি, আপনি জানেন তো রাম রাম কি? হ্যাঁ, জানি। এখন আরো একটা কথায় আমি যাই, প্রাসঙ্গিক কথায় যাই। আপনি আরেকটা জিনিস জানেন কিনা, ভারতীয়রা বলছে বাংলাদেশি নাগরিকরা ভারতে যেতে পারে, কোনো ভিসা ফি নাই, কিন্তু ভিসা প্রসেসিং ফি 1575 রুপি। ভাই এটা মদন, বুঝেন? মদন, মদনটা কি আমি আপনাকে বলি। আমি এক সময় অনেক একটা বড় রিটেইল স্টোর আছে আমেরিকায়, যে কেউ চিনে, এটার নাম মেইসিস, যেখানে লোকজন শপিং করতে যায়, লার্জেস্ট রিটেল স্টোর ইন দ্য ওয়ার্ল্ড, মেইসিস। ফরচুনেটলি অর আনফরচুনেটলি আমি ওই স্টোরটার ডিরেক্টর অফ অপারেশন ছিলাম। আমি ওখানে গিয়ে একটা জিনিস দেখেছি কি জানেন, আমরা সেল দেই প্রত্যেক সপ্তাহে। সেলটা কেমনে দেই জানেন? প্রাইসটা বাড়াইয়া লেখি যে এই প্রোডাক্টটার দাম $200, এই উপলক্ষে 10% ছাড় দিলাম, কিন্তু ওইটার প্রকৃত মূল্য $50। আমরা কি করি, ইনফ্লেট করি, কইরা ওখানে একটা পার্সেন্টেজ রিডিউস করি, কইরা বলি আমরা এত পার্সেন্ট ছাড় দিলাম। ভারতীয় হাই কমিশন এই
পাশ্চাত্য দেশটা আমাদের বাংলাদেশের বলদদের বুঝানোর জন্য বলে যে তোমাদের উপরে আমাদের কোনো ভিসা ফি নাই, তবে প্রসেসিং ফি 1575 রুপি। এখন একটা মজার কথা, তাইলে ভিসা ফি 1575 রুপি, তাইলে বাংলাদেশের ভারতীয় যখন বাংলাদেশে আসে, ভারতীয়রা যখন ফি এর প্রশ্ন আসে, বাংলাদেশও বলে আমাদেরও ভিসা ফি নাই, কিন্তু আমাদের প্রসেসিং ফি মাত্র 690 টাকা। কেন রে ভাই? ওরা যদি 1575 রুপি অর্থাৎ আমাদের প্রায় 1600 বা 1700 টাকার মতো আসে, তাহলে আমাদের প্রসেসিং ফি 1500 বা 1700 টাকা হবে না। কাছে এটা কি, এটা তো আর ভারতের দোষ না, এটা হচ্ছে আমাদের মদন আমলা কুত্তার বাচ্চারা যারা বসে আছে তাদের দোষ। আপনি এটাকে কিভাবে দেখেন মেজর আক্তার? আমি বিষয়টাকে আজকে না, অনেক আগের থেকে বলে আসতেছি। আমি অনেক চিৎকার করেছি, অনেক কথা বলেছি, আমেরিকান লাইন দেওয়ার কথা বলেছি। ভিসার জন্য যেভাবে অফিস আমাদের লোকেরা গিয়ে আগে ইট ইট রেখে আসতো, লাইন রেখে আসতো, এত লোক ইন্ডিয়াতে যাইতো। এবং ইন্ডিয়া একটা পলিটিক্স করে, পলিটিক্স হলো যে সেখানে ওই বিশাল বড় লাইন দেখায়া তারা প্রচার করে যে আমরা প্রচুর ভারতে যাওয়ার চেষ্টা করতেছি। এটা পলিটিক্যাল প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করে, কিন্তু আমরা সেটা বুঝতে চাই না। আমাদের দেশে কিছু মানুষ আছে, যেমন মনে করেন আমাদের দেশে তো এখনো অনেক মানুষ আছে যারা উর্দুতে কথা বলতে খুব পুলকিত বোধ করে। বাংলাদেশে তাদের মুর্শিদাবাদে আত্মীয় আছে, তাদের ওই বর্ধমানে আত্মীয় আছে, দিনাজপুরে আত্মীয় আছে, এটা নিয়ে গর্ব করে। ঢাকা শহরে অনেকে দেখবেন যে তাদের অনেক গর্বের বিষয় আছে। আমার কথা হচ্ছে ভারতের সঙ্গে আমরা একসঙ্গে বাস করতে পারি নাই বলে ভারতের মুসলমান, বিশেষ করে বাঙালি মুসলমানরা আমরা ভারতীয়দের কাছে ভালো ট্রিটমেন্ট পাই নাই বলে, আমাদের পূর্ব বাংলার প্রদেশটা পর্যন্ত তারা দেয় নাই। আমাদের পূর্ব বাংলার টাকায় যে কলকাতা তৈরি হয়েছে, সে কলকাতার নগরীটা আমাদেরকে দেয় নাই। সেই ভারতের সঙ্গে 47 সনের পরেই তো আমাদের একসঙ্গে থাকার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যে পাকিস্তানিদের কারণে, পাঞ্জাবি শাসকদের কারণে আমাদেরকে বাধ্য হতে হয়েছিল 71 সনে ভারতের সঙ্গে একটা সম্পর্ক করার জন্য। কারণ আপনি জানেন যে পৃথিবীর বিখ্যাত উক্তি, শত্রু শত্রু আমার বন্ধু। কাজে যেহেতু ভারত পাকিস্তানের শত্রু ছিল, ফলে আমি পাকিস্তানের সঙ্গে 71-এ আমি মুক্তিযুদ্ধ করার জন্য, পাকিস্তানকে পরাজিত করার জন্য ভারতকে আমি তার শত্রুকে আমার বন্ধু বানাতে হয়েছিল। কিন্তু 71 সনের পরে ভারতের সঙ্গে আমার 54 বছর অভিজ্ঞতা তো ভালো নয়। তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে আমাদের দুজন রাষ্ট্রপতি নিহত হয়েছে। তাদের পরোক্ষ প্রত্যক্ষ মদদে আমাদের বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। তাদের পরোক্ষ প্রত্যক্ষ মদদে শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছে। এগুলো তো ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে হয়েছে। এর বাইরে তো ভারতে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সরকার, নতজানু সরকার, সে বিষয়গুলো নিয়ে কথা বলতে চায় নাই। আমি কিন্তু অবস্থানটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমাদের। আমরা এখন ভারতকে বলতে হবে, পরিষ্কার ভাষায় বলতে হবে, আমরা তোমার পক্ষেও নাই বিপক্ষেও নাই। তুমি চিন্তা করে দেখো বাংলাদেশের সঙ্গে তুমি বন্ধুত্ব চাও কি চাও না। তুমি যদি বাংলাদেশে বন্ধুত্ব চাও, তাহলে তুমি কিভাবে বন্ধুত্ব করবে সেটা নিয়ে আসো। আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী নই। আমার বে অফ বেঙ্গল দিয়ে আমার দুই চোখ যেদিকে যায়, আমার বাণিজ্য করতে সেদিকে যাব। আমার বঙ্গোপসাগর খোলা আছে, আমি বঙ্গোপসাগর দিয়ে আমি আমার স্থলপথে বাণিজ্য করার দরকার নাই, চিকিৎসার দরকার নাই, শিক্ষার দরকার নাই। এই কথাটা আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে পরিষ্কারভাবে রাজনৈতিক ডায়লগে বলতে হবে। কারণ এইভাবে আমি জনগণকে ভারত বিরোধী করার ভাবছি না। এখন আমি বলতে চাচ্ছি, আমার সরকারকে বলতে চাচ্ছি, আমাদের দেশে 4 বছরে যে 9 থেকে 12 পর্যন্ত যে আমার স্টুডেন্টরা আছে, যে ইয়ত আছে, তাদেরকে বছরে 1 মাস ব্যাপী সিভিল ডিফেন্স
ক্যাম্পিং করানো হোক। প্রতিটা লোক সিভিল ডিফেন্স ক্যাম্পিং করবে, যাতে আমার প্রতি বছর 15 থেকে 20 লক্ষ ইয়াং লট যারা 9-10 পড়ে তারা 1 মাস করে ক্যাম্পেইন করবে। 4 বছরে আমরা প্রায় 60 লক্ষ ছেলে মেয়েকে আমরা সিভিল ডিফেন্সে আমরা দক্ষ করতে পারবো। এটা করতে পারলে মনে হয় ভারতের চেহারা, ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে। তার একটা জিনিস মনে রেখেন মেজর আক্তার, আরেকটা কথা একটু আপনাকে, এই যে কথাটা বলছেন, ইটস এ গুড আইডিয়া, ইটস এ গুড টপিকস। আমি আর আপনি এটা নিয়ে আমরা একদিন কথা বলি। আপনাকে আমি বলি, কেনেডি পরিবার এত আমেরিকা এত বিখ্যাত কেন? জন এফ কেনেডি এবং জো কেনেডি এবং রবার্ট কেনেডি এরা কেন এত বিখ্যাত হয়েছিল? একটা কারণে, তারা খুব সফল ভাবে আমেরিকানদের একটা কথা বলছিল। সে কথাটা কি জানেন? রাষ্ট্রের জন্য তোমাদের কমিউনিটিকে ডেভেলপ করতে হবে। তারা সবাইকে বলছে ইনভলভ ইন কমিউনিটি সার্ভিস। তারা এই কমিউনিটি সার্ভিসটাকে এমন ভাবে ডেভেলপ করছে, কেনেডি, জন এফ কেনেডি, জো কেনেডি এট দ্যাট টাইম, তারা এখনো জন এফ কেনেডির এই কথাগুলোকে মনে করে যে তুমি একটা সমাজকে ডেভেলপ করা বাদ দিয়া, একটা কমিউনিটিকে ডেভেলপ করা বাদ দিয়ে একটা দেশের ডেভেলপ তোমরা করতে পারবে না, এটা বলে। এখন আপনাকে অন্য এই প্রসঙ্গটাই আমি অন্য একটা কথাটা বলতে চাই। আপনি যে কথাটা বলছেন, এই কথাটা যে অনেকে জানে না তা কিন্তু না, আমি আর আপনি দুইজনই জানি। কিন্তু আমাদের সরকারের মধ্যে যারা পররাষ্ট্রমন্ত্রী হয়, যারা প্রধানমন্ত্রী হয়, যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মহাপরিচালক হয়, তারা কি এই বিষয়টাকে এভাবে দেখে না যে বর্তমানে ভারতীয় মানে ভিসা ফি যদি হয় 1575 টাকা প্রসেসিং ফি, তাহলে আমাদের প্রসেসিং ফি 450 টাকা বা 699 টাকা হবে কেন? এটা তো নাম্বার রাষ্ট্র, এটা তো আমার অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত দেওয়ার বিষয়। আমরা তো বলছি এটা ঠিক না, কিন্তু আমার অর্থমন্ত্রী যদি তাদের দাস হয়, তাদের লোক যদি আমার অর্থমন্ত্রী হয়, আপনি কি দাস হয় কথাটা কি আমি আর আপনি সরাসরি বলতে পারি যে বর্তমান বাংলাদেশের অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খচ্চর মাহমুদ চৌধুরী ভারতের দালাল, এই কথাটা কি আমরা নির্বিঘ্নে বলতে পারি, নাকি আমাদের মধ্যে কোনো অনীহা আছে, নাকি কন্ট্রাডিকশন আছে? এটা আমি আপনার বলার মধ্যে সীমাবদ্ধ নাই, সারা বাংলাদেশের মানুষের মধ্যে কথাটা প্রচলিত হয়ে গেছে। এটা আপনারও কথা না, আমারও কথা। প্রচলিতটা কেন? আমি আপনার কাছ থেকে অভিমতটা জানতে চাইতে পারি কিনা, কেন? কেউ তো বলে না যে মেজর আখতারুজ্জামান ভারতের দালাল, কেউ বলে না। কেউ তো এটাও বলে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের দালাল, এই কথা তো কেউই বলে না। তো এই লোকটারে কেন ভারতের দালাল বলে? আমারে যদি একটু বলেন, এই লোকটাকে কেন ভারতের দালাল বলে? দেখতে শুনতে তো ভালোই, রাজনীতি তো ভালোই করে, তাহলে তারে ভারতের দালাল এই কথাটা কিভাবে বলে? ভাইয়া, আমি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে ভারতে গিয়েছি। আমার সঙ্গে অটল বিহারী বাজপেয়ী সাহেব নিজের চেয়ার থেকে উঠে এসে 4 কদম এসে আমি ডায়াসে দাঁড়িয়ে আছি, সেখানে আমার সঙ্গে হ্যান্ডশেক করে কনগ্রেচুলেশন দিয়েছে। আমি ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছি, সেখানে ভারতীয় একজন জ্ঞানী, যাকে বলা জ্ঞানী নরসিমা রাও, সেই নরসিমা রাও সাহেব দাঁড়িয়ে আমার সঙ্গে হাতে হাত মিলে, এক হাত হ্যান্ডশেক আর এক হাত কাঁধে কথা বলেছে। এটা হলো আপনার ব্যক্তিত্ব। আপনি যে ছবিটা দেখালেন, সেই ছবিটার মধ্যে দেখেন যে ভদ্রলোক চেয়ারে বসে আছেন, তিনি মনে হচ্ছেন একজন বিশাল জানি কেউ হবে, আর যিনি মাথা নত করে তাকিয়ে আছে মনে হচ্ছে তার কোনো প্রজা হবে, যে খাজনা দিতে পারতেছে না, খাজনার জন্য মাপ চাচ্ছে। কিন্তু জমিদার সাহেব, আমি সবাইকে চিনি, নামটা ইচ্ছে করে বলছি না, আমি চিনি, কিন্তু তার দৃষ্টি দেখেন কোন দিকে। আমি একটা রূপক করতে বললাম যে জমিদারের কাছে খাজনা মাপ চাইতে গেলে কি হয়, পায়ের দিকে, আর দৃষ্টি জমিদারের কাছে পায়ের দিকে।
জমিদারের কাছে যখন খাজনা মাপ চায় তখন কোন দিকে দৃষ্টি থাকবে? পায়ের দিকে। তাহলে আমার দলে একটা ডেলিগেশন গিয়েছে, সেই দলের ডেলিগেশনকে তো আমাদের ওনাদের সেই ভদ্রলোক, সেই যে কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব কি নাম, সাউয়া, না সালাউদ্দিন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অমিত শাহ। অমিত সাহেবের তো উচিত ছিল, আমি মনে করি, যে উনি গেটে গিয়ে তাকে দরজার মুখে রিসিভ করা, যেহেতু আমার দলীয় ডেলিগেশন গিয়েছে। আর যদি ডেলিগেশন যদি রিসিভ না করতো, উনি না আসতো, তাহলে যদি বাপের বেটা হইতো, ব্যক্তিত্ব থাকতো, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আসছিলাম দেখা করতে, সিন্স ইউ আর বিজি, উইল মিট ইউ সাম আদার টাইম। এরকম অভিজ্ঞতা আমার জীবন অনেক হয়েছে ভাই, অনেক হয়েছে। আমি অনেক আমাদের মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছি ভাই, ভাই, আমি বলি অনেক মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছি, মন্ত্রী বলছে একটু পরে আসতে বলো, আমি পিএসকে বলে আসছি যে মেজর একটা পরে আসে না, চলে আসছি, বুঝতে পারছেন না? কাজে এরকম আমরা অনেক করছি বলে তো আজকে অবস্থা, বুঝছেন না? আমরা তো এই পদ লেখন করি নাই বলে আমাদের কোনো পদ নাই। ওকে, আচ্ছা মেজর একটা কথা বলি। ফর এক্সাম্পল, আমি আমার অফিসে দুইজন অ্যাটর্নি আসছে। একজনের নাম নরেশ গেহি, একজন আমেরিকান অ্যাটর্নি, আর একজন আসছে জো ফার্নান্দেস। এরা দুইজনই ভারতীয় বংশোদ্ভূত। এরা এসে বলছে যে উইল লাইক টু ওয়ার্ক উইথ ইউ। আমি বলছি ইন হোয়াট ক্যাপাসিটি? বলছে উই আর লাইসেন্সড অ্যাটর্নি ফর দ্য স্টেট অফ নিউ ইয়র্ক। তা আমি বললাম যে লেট মি নো হোয়েন ইউ আর গোইং টু হ্যাভ ওয়ান হিয়ারিং ইন ফ্রন্ট অফ এ জাজ, because I'd like to witness your performance, how you represent a client in front of a judge. আমি ওখানে গেছি এবং তাদের দুইজনের পারফরমেন্স দেখে আসার পরে আমি বলছি, ইউ আর বিলো অ্যাভারেজ attorneys. I would like you to perform little better and then contact me again. আমি তাদের সাথে কাজ করি নাই, এবং কাজ না করার পিছনে কয়েকটা কারণ। ওরাও ল স্কুলে গেছে, আমিও ল স্কুলে গেছি। আমি বার এক্সাম দেইনি, ওরা বার এক্সাম দিয়ে ওরা এখন প্র্যাকটিস করতেছে। ওদের পারফরমেন্স বিলো অ্যাভারেজ। ইন্ডিয়ানরা তারা ধরে নিছে যে ডু নট লাইক ইন্ডিয়ান অরিজিন, দ্যাটস ওয়াই হি ইজ নট ওয়ার্কিং উইথ মি। দ্যাটস নট দ্য ফ্যাক্ট দো ডাক্তার ভাই, আসলে এটা কারণ না। আমি ইন্ডিয়ানদের পছন্দ করি না, তারপরে দুই চারজন ইন্ডিয়ান যে আমার সাথে কাজ করে না তা কিন্তু না। আমির খচ্চর ও কিন্তু লেখাপড়া করছে, ওই তেলমারা কথাবার্তা ভালোই কয়, খারাপ কয় না, কিন্তু কোয়ালিটির দিক থেকে ও কিন্তু অমিত শাহের চেয়ে যোগ্য। আচ্ছা, ওর সেলফ রেসপেক্ট কোথায়? এই ফুয়ারের বাচ্চা যখন অমিত শাহের পায়ের কাছে যাই এইভাবে মাথাটা নোয়ায় রাখছে। মন্ত্রীরা কই আসছেন, মেজর আক্তার ডু নট ওয়েট ফর এনিবডি। আর এই কুত্তার বাচ্চা অমিত শাহের সামনে গিয়া মাথাটা নোয়াইছে ধুতির নিচে মাথা ঢুকানোর জন্য। মানে ওর কি ব্যক্তি সম্মান, আত্মসম্মান বোধ, এটা কি কোনো কিছু নাই আক্তার ভাই? এটা কি ভাই আপনি আমির খুরশি মাহমুদকে শিক্ষিত বলতেছে, আমার কাছে হাসি পাচ্ছে। আমির খুরশি মাহমুদকে নমিনেশন দেওয়া হয় নাই, 91 সনে নির্বাচনে নমিনেশন দেওয়া হয় নাই। ম্যাডাম চট্টগ্রামের একটি আসনে জয়লাভ করেছিল, সেখানে মীর নাসিরকে নমিনেশন দেওয়ার কথা ছিল। ফরচুনেটলি তখন 91-এ যে জলোচ্ছ্বাস হয়েছিল, সেই জলোচ্ছ্বাসে রিলিফ অপারেশনে কাজ করার জন্য আমরা গিয়েছিলাম চিটাগাঙে। ম্যাডামের সফর সঙ্গী ছিলাম আমি ওখানে। ওই আমাদের বিজিএমসির ডাক বাংলোতে, তখন সাকির হাউস তো ভাঙ্গা, ম্যাডামের ওই সাকির হাউস থাকবেন না, যেহেতু সাকির হাউসে জেনারেল জিয়া ওয়াজ কিল্ড। তো ফলে উনি বিজিএমসির ওই পাহাড়ের উপরে রেস্ট হাউসে উঠেছেন। সেখানে আমি যে জিনিসটা বলার চেষ্টা করছি, সেখানে আনফরচুনেটলি আই ওয়াজ ওয়ান অফ দ্য লাকিয়েস্ট পারসন। ওই দিন
ওই ইয়াকে নাসমিন নাসিরকে মেয়র বানানোর আলোচনার সুপারিশ আমরা 4 জন মাত্র, এবং এই ওকে ওখানে নমিনেশন দেওয়ার জন্য ওই চট্টগ্রামের ওই যে কি বলে আগ্রাবাদ আসনের ওখানে দেওয়ার জন্য। তো ভাই ওনারা এখন অনেক বড় হয়ে গেছে, আল্লাহ বড় করো, এমপি মন্ত্রী ছিল, আচ্ছা ওই সময় কি আমির খসরুকে নমিনেশনটা কেন দেওয়া হয় না এটা কি জানেন? মানে কেন দেওয়া হয়েছিল না? না প্রথম দিকে তাকে দেওয়া হয় না, বিকজ তখন সেখানে নোমান সাহেব ছিল চিটাগঙ্গের ভাগ্য নিয়ন্ত্রক, সেখানে কথা ছিল মীর নাসিরকে দেওয়া হবে। পরে মীর নাসিরকে যখন মেয়র বানানো হলো তখন পদটা খালি হলো, তাও তাকে দেওয়া হবে না, বিকজ নোমান সাহেব তার পক্ষে না। কিন্তু আমি যতদিন ম্যাডামের সঙ্গে ছিলাম, এটা আমার চরম সৌভাগ্য, আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া, আমি ম্যাডামের কাছ থেকে আজ পর্যন্ত কোনো কিছু না শুনি নাই। আমি যখন যেটা বলেছি ওনাকে, যেটা আমি বলতে পারছি সেটা হয়েছে। এটা উনি তারিক রহমান সাহেব জানেন, উনিও অনেক সময় মনক্ষুণ্ণ হয়েছেন আমার উপরে যে আমি কিছু কাজ ওনাদের ইচ্ছার বাইরে আমি করায় নিয়ে আসছি। তো যা হোক, সে অর্থমন্ত্রী হয়েছে, আল্লাহ তাকে বড় করেছে, আমি তাকে না ধন্যবাদ কিন্তু জানাই। একটা কথা এই কথাটা আপনার মতো, এটা আপনি বেগম জিয়ার সাথে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে। বেগম জিয়ার সাথে 93-তে একেবারে স্পেসিফাই করে বলছি, গ্র্যান্ড হায়াতে নিউ ইয়র্কে বসে ওনার সাথে আমার 18 মিনিট বা 19 মিনিটের একটা ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন হয়েছিল। এই অল্প সময়ের মধ্যে কয়েকটা জিনিস আমি জেনেছি। তার ভিতরে একটা ছিল যে আমির খসরু মাহমুদ চৌধুরী এই লোকটা কন্টিনিউয়াসলি বেগম জিয়ার নেতৃত্বকে আন্ডারমাইন করেছে এবং চিটাগংয়ের গডফাদার হওয়ার জন্য এহেন কোনো দুষ্কর্ম নাই যেটা সে করে নাই, পারে নাই 2-3 জন মানুষের জন্য। এক, এই নোমান নামে যে ভদ্রলোকের কথা বলছেন, নাসির নামের যে লোকের কথা বলছেন, এবং সালাউদ্দিন কাদের চৌধুরী নামের আরেক ভদ্রলোক, এদের জন্য সে ফ্লোরিশ করে নাই। এবং বেগম জিয়া তাকে কোনো দিন একটা ফুটা দিয়া ওনাকে বিশ্বাস করেন নাই। আমি যে কথাগুলো বলছি তার একটা প্রমাণ আমি এখন আপনাকে একটা অডিও রেকর্ড শোনাবো, একটু শুনেন। হ্যাঁ বললাম জি আসসালামু আলাইকুম ম্যাডাম। কোথায় আপনি? আমি চিটাগংয়ে। আচ্ছা শোনেন, জি আমি সাদাতকে বলেছি জি একটা কাজের দায়িত্ব দিয়েছি, খসরু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেয়, খসরুকে মেসেজ দেন। আমি আমি ম্যাডাম ভাইয়ের সাথে তো কথা হয়েছে, আমি আপনার আশা আর দরকার নেই আমি কোনো কথা, আপনি বেশি কথা বলতে জানেন না, এত কথার কোনো দরকার নেই। আমি আপনাকে যা বলছি সেটা বলেন, আপনি কোনো কথা বলবেন না, বুঝছেন কিনা? ওকে ঠিক আছে ম্যাডাম, এটা তো অবশ্যই বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না, কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন কিনা? ঠিক আছে ম্যাডাম, আমি করতেছি, অলরেডি আমি অর্গানাইজ করতেছি। বুঝছি, কিন্তু সে বাধা দিচ্ছে, আপনি যেটা বললাম সেটা বলেন, আপনাকে এত লম্বা কথা আমি শুনতে চাই না। শুনেছেন? দেখেন আমি একটা কথা বলি আপনাকে, খসরু ওয়াজ নট দ্যাট ইম্পর্টেন্ট। আমাদের সময় খসরু ওয়াজ এ ব্যাক বেঞ্চার। খসরুকে আমাদের ওই সাইকেলও আসতে দিই নেই, ওখানেও আসে নাই। খসরু তখন স্টক এক্সচেঞ্জ নিয়ে ব্যবসা করতো, স্টকের ব্যবসা করতো, দালালি করতো, ব্রোকারি করতো, এগুলা করতো, চেম্বার্সের রাজনীতি করতো, চট্টগ্রাম চেম্বার্সের রাজনীতি করতো, এবং সেখানে আসছিল সামহাও, এবং সে বাণিজ্য মন্ত্রী হিসাবে ব্যর্থ হয়েছে, তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে চিটাগংয়ে কিছু লোকের কারণে তারেক রহমান সাহেবের গুড বুকে কেমনে গিয়ে পৌঁছেছে আমরা জানি, সেগুলো বলতে পারবো না, পাবলিকলি বলা ঠিক হবে না। এগুলা কারণগুলা খুব পলিটিক্যাল না, কারণগুলা খুব ইন্টেলেকচুয়াল ব্যাপার না, ইন্টেলিজেন্টের ব্যাপার না, সামথিং এলস, ডিফারেন্স ইজ সামথিং এলস। আপনি কি আরেকটা জিনিস আপনি জানেন কিনা? আপনি বলেছেন উনি চিটাগং চেম্বার অফ কমার্স, ফেডারেশন চেম্বার অফ, যেটা আপনি জানেন ওখানে চেম্বার অফ কমার্সে উনি যখন চেয়ারম্যান ছিলেন, উনি তখন সিদ্ধান্ত নিলেন ওখানে যে চেম্বার অফ কমার্সের টাকা দিয়ে ঢাকায় একটা জমি কিনবে, এবং ঢাকায় যখন জমি কিনবে
ওই ঢাকায় চেম্বার অফ কমার্সের টাকা এনে ঢাকায় জমি কিনলেন এবং জমিটা কিনলেন ওনার নিজের নামে, অর্থাৎ চিটাগং চেম্বার অফ কমার্সের টাকা উনি মেরে দিলেন। এবং পরবর্তী সময় চিটাগং চেম্বার অফ কমার্সের লোকজনরা যখন যাইতা ধরলো, বললো আমার নামে হয়েছে, অসুবিধা কি, আমরা এখানে বিল্ডিং করলে ওইটার মালিকানা দেব চেম্বার অফ কমার্সকে। পরে ওই জায়গার উপরে সারিনা হোটেল করলেন এবং ওই সারিনা হোটেলের একটা না দুইটা ফ্লোর ওই চেম্বার অফ কমার্সে দিয়া পুরা বিল্ডিংটা এই কুত্তার বাচ্চা খানকির ছেলে হজম করে ফেলাইলো। এবং আপনি কি জানেন এটা বেগম ভাই জিয়া জানতেন? ভাই ভাই জ্যাকব ভাই, আমার অনেক বন্ধু আছে বিএনপিতে, অনেক বন্ধু এখনো আছে। বন্ধুদের একজন আমির খসরু মাহমুদ। আমির খসরু মাহমুদকে আমি অনেক সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছি, অনেক সুযোগ সুবিধা করেছি। যে কোনো কারণে হোক, নোমান ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা ছিল অনেক বেশি গভীর। কারণ একটা জানেন যে বিএনপির যে বামপন্থীরা যারা ছিল তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম ছিল। নোমান ভাই একটা ডেডিকেটেড পলিটিশিয়ান, সে আবার খুব তেল মারা পছন্দ করতেন না, যে কারণে ফাইন্যান্সিয়ালি হি ওয়াজ উইক। এখন বাংলাদেশের রাজনীতিতে ফাইন্যান্সটা খুব বড় ম্যাটার্স। আক্তার ভাই, আমি যে কথাটা বললাম চেম্বার অফ কমার্সের টাকা চুরি করা এবং ঢাকায় প্লট কিনা, আমি কি সত্যটাকে ডিস্টার্ব করলাম, একটা মিথ্যে ইনফরমেশন দিলাম? আপনার কাছে এটা মনে হয়েছে? আপনি 100 ভাগ দিয়েছেন, কিন্তু আমার সমস্যাটা আমি বলি। এই যে মন্ত্রী পরিষদটা এবার হয়েছে, এই মন্ত্রী পরিষদে তো কারো যোগ্যতা ভিত্তিতে হয় নাই। প্রতিটার পিছনে যে কারণে মন্ত্রী হয়েছে সেটার পিছনে সবচেয়ে বড় কাজ করছে ফাইন্যান্স, অর্থ। যারা যেখানে যে পরিমাণ অর্থ দলের জন্য হোক, ব্যক্তির জন্য হোক বা বিভিন্ন কাজের জন্য দিতে পেরেছে, তারাই তত বড় পদ পেয়েছে। এটা তো ওপেন সিক্রেট, বাংলাদেশের মানুষ সবাই জানে। কিন্তু আমরা তো বাংলাদেশে বসে এগুলো বললে তো আমার ভাই ডেড বডি পড়ে থাকবে রাস্তায়। কিন্তু এখন আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব মেজর আক্তার, যে যত টাকা কন্ট্রিবিউট করেছে সে তত বড় মন্ত্রণালয় পেয়েছে। আমি যদি আপনাকে বলি এই টাকাটা কি তারেক রহমান খেয়েছে না ওয়াকারুজ্জামান অথবা ইন্ডিয়ান লবিস্টরা খেয়েছে? কারণ আমি যতদূর জানি এবারের মন্ত্রী পরিষদে যারা মন্ত্রিত্ব পেয়েছে তারা ভারতীয় হাইকমিশন, সেনাপ্রধান এবং ডিজিএফআই এবং ইন্ডিয়ান এজেন্সি, গভর্নমেন্টের একটা এজেন্সি, তারা যে লিস্ট তারেক রহমানের হাতে জয়শঙ্কর এবং অজিত দোভালের মাধ্যমে ধরায়া দিছে, ওই লিস্টটাই অ্যাপ্রুভ হয়েছে বাংলাদেশের ক্যাবিনেটে এই মুহূর্তে যারা তারেক রহমানের ক্যাবিনেটে আছে। এখন আপনি যদি বলেন টাকার ইনফ্লুয়েন্সে মন্ত্রিত্ব হয়েছে, টাকাটা আসলে কে খেয়েছে, তারেক রহমান নাকি আমি যেটা বললাম এটা? আমি এখানে আপনার সঙ্গে আমার জীবনের ঝুঁকি নিতে পারি, আমার জীবন ঝুঁকি নেব, কিন্তু আমি এমন কোনো কিছু বক্তব্য এখানে রাখতে চাচ্ছি না যেটা তারেক রহমানের জীবনের ঝুঁকি হয়ে যায়। কারণ এখানে মনে রাখতে হবে যে মন্ত্রী পরিষদটা তারেক রহমান সাহেব দিয়েছেন, উনি বানিয়েছেন। এর পিছনে আমি যেতে চাই না, আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, অনেক ভালো বুঝেন এবং আপনার কাছে অনেক তথ্য আছে। আপনি যেখানে বসে আছেন সেখানে পাশেই তথ্য ভান্ডার, আপনার কাছে ভারতের তথ্য আপনার কাছে পাবেন, আমরা শুনেছি। কিন্তু তারেক রহমান সাহেবকে আমি এখন এমন কিছু বলতে চাই না যেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হোক, যেখানে তারেক সাহেবের নিরাপত্তা বিঘ্নিত হোক। তবে আমাদের দেশে, এই তৃতীয় বিশ্বে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে, এখানে ফেয়ার ডিল হয় না। এখানে বিদেশির চাপগুলা এত বেশি প্রখর হয়। আপনি দেখেন কতটুকু চাপের মুখে হইলে পরে ভারতের ভারতের রাষ্ট্রদূত বা কি বলে হাই কমিশনার সংসদে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে। এরকম কোন প্রটোকল আছে পৃথিবীর? কোন প্রটোকল আছে? কোথাও নেই। কোন রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে ফরেন মিনিস্ট্রি ছাড়া, ফরেন মিনিস্ট্রি চ্যানেল ছাড়া? না। কিন্তু দেখা করেছে এবং দেখা করে পরের দিন
আমাদের খলিল রহমান সাহেব দিল্লিতে গেছে, সেই দিল্লির কথা উনি বলে গেছে। তা আপনি আর কি প্রশ্ন করতে চান? যাই হোক, আমি এইগুলো নিয়ে আলোচনা করতে চাই না। আমি তারেক রহমান সাহেবকে নিয়ে সামনে আগাতে চাই। Okay. তারেক রহমানের জন্য না, তারেক রহমানের জন্য না, আগাতে চাই আমাদের দেশের জন্য। বাংলাদেশটাকে রাহুমুক্ত করার জন্য। বাংলাদেশটাকে আগামী দিনে আমরা 5 বছর মারামারি কাটাকাটি হানাহানি করতে চাই না। আমরা একটা রাজনৈতিক সমাধান খুঁজতে চাই। সেখানে তারেক রহমানকে আমরা টিম লিডার, ক্যাপ্টেন হিসেবে মানতে চাই। আমরা ওনাকে সহযোগিতা করতে চাই, ওনার পাশে দাঁড়াতে চাই। ওনার আশেপাশে কারা আছে, আমরা এখন এই করে বুশ বিডিং করবো না। Okay. আমরা এখন জানি, সমস্যাটা কোথায়। আমরা এখন জানি সমস্যাটা কোথায়। এই Okay. ব্যাপারে যদি আলোচনা করতে চান, আমি সরাসরি আপনার সঙ্গে কিছু আলোচনা করতে পারি। Okay. আমরা সমাধান খুঁজতে চাই। ভাই, ডাক্তার ভাই, একটা কথা আপনাকে আমি বলি। আমাদের দেশের কালচারালি এটা আমাদের দুর্বলতা না আমাদের দৈন্যতা আমি জানি না। আপনাকে আমি একটা উদাহরণ দেব। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, সে লেখাপড়া করছে কিন্তু ইন্ডিয়াতে। আপনি শুনলে কিন্তু অবাক হবেন। এবং সে নেপালে গিয়ে যেদিন প্রধানমন্ত্রী হয়েছে, ওই দিন থেকে বলছে that we have to confront against policy of চাণক্য। বলছে চাণক্য নীতিরে আমি ডিস্ট্রয় কইরা দিয়া আমার দেশে আমি সামনে আগায় নেব। কে বলছে? আমরাও চাই, এরকম একটা বক্তব্য আমরাও চাই। ওকে, কে বলছে? বালেন শাহ। লেখাপড়া করছে কোথায়? ভারতে। আচ্ছা, এবার আসি মহিউদ্দিন চৌধুরী, চিটাগংয়ের মেয়র, তার ছেলে ভারতে লেখাপড়া করছে। ওইরা বাংলাদেশে আইসা কইছে আমাদের সবার রামায়ণ আর বেদা পড়তে হবে, আমাদের মাইনা নিতে হবে যে ব্রহ্মা ছিল। এটা যদি শিখি তাহলে আমাদের জাতির মুক্তি আসবে। তফাৎটা কোথায় ভাই? দুজনেই তো ভারতে পড়ছে। ভারতে বালেন শাহ পড়ছে, আর ভারতে মহিউদ্দিন চৌধুরীর পড়া নফেলও পড়ছে। এবং তাহলে মানে তফাৎটা কোথায় রইলো আমি তো বুঝলাম না। তফাৎটা খুবই পরিষ্কার। নেপাল পর্বতের উপরে বসে আছে, তাকে ঢিল মারা কঠিন। আর নফেল ড্রেনের নিচে বসে আছে, সকল ময়লা তার ঘাড়ে আসবে। বুঝতে পারছেন? কাজে পার্থক্য বুঝি। আজকে আপনার সময়টা অনেকক্ষণ নিয়েছেন, আমি কিছু কথা বলতে চাই, কিছু সমাধান দিতে চাই। না, আমি এখনই এরপরেই যাচ্ছি। একটা কথা বলি, আমি আর আপনি যে কথাগুলো বললাম, এই অরিজিনাল কথাটা বলার আগে আমাদের একটা প্রেক্ষাপট থাকে। আমরা ওই বিষয়টাকে আজকে কেন পিক করলাম? অ্যারিস্টটলকে কেউ একজন জিজ্ঞাসা করছে যে এভারেজ একজন মানুষ যদি একটা সিস্টেমে ঢুকে অথবা সিস্টেমের লিডারশিপ রোল প্লে করে, তাকে প্রথম কি করতে হয়? বলছে তাকে প্রথম অডিয়েন্স হইতে হয়, দর্শক হইতে হয়। এবং তারপরে কি করতে হয়? বলছে সবার পারফরমেন্স দেখতে হয়। তারপরে কি হয়? সবার লায়াবিলিটি গুলোর উপরে ভালো কইরা তাকাইতে হয়। বলছে তারপরে কি হয়? তারপরে তার যদি আকল জ্ঞান হয়, হি বিকাম আলেকজান্ডার। এখন তারেক রহমান, উনি কিভাবে কাকে মন্ত্রী বানাইছে আমি জানি না, কিন্তু উনি ওনার সামনে বসে পিছনে সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে, সব জায়গায় উনি দেখতে পাচ্ছে সাউয়া, আমির খচ্চর, আসাদুজ্জামান, এদেরকে লোকজন ভুয়া 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 নামে চিল্লায়। রাস্তায় নামতে পারে না একা, পুলিশ ছাড়া। কেউ যদি নামে এদেরকে পিটায় মেরে ফেলাইব। এখানে তারেক রহমানের একজন আলেকজান্ডার হওয়ার সুযোগ আছে কিনা? আমি বলতেছি, মুঘল সম্রাট আকবর যেদিন তার বুদ্ধি হয়েছে, বালেক হয়েছে, সে তো 9 বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেছিল। তার মামু খৈয়াম খা তাকে সব চালায় ফিরায় ঘুরাইতো। সেদিন বালেক হওয়ার পরে সে প্রথম যে কাজটা করেছে, সেটা খৈয়াম খাকে হজে পাঠিয়ে দিয়েছে। বৈরাম খান
বৈরাম খান। বৈরাম খাঁকে হজে পাঠিয়ে দিয়েছে এবং এই বৈরাম খাঁ হজে পাঠানোর পথে আফগানদের দ্বারা নিহত নিহত হয়েছে। হয়েছে। এটা হইল সম্রাট হইতে হলে এটা লাগে। আলেকজান্ডার, আপনি ইতিহাসের আরেকটা ঘাটিতে যান নাই, যে আফগানরা বৈরাম খাঁকে খুন করছে এরা আকবরেরই নিয়োজিত ছিল। এক্স্যাক্টলি, সেটা বললাম যে অরিজিনাল তো সেম। এখন তারেক রহমান সাহেব তার স্কুল মাস্টারকে, তার প্রাইভেট কোচিং যে করতো তার বাসায় কে, তার হয়তো প্রয়োজন ছিল, কিন্তু এখনো প্রয়োজন আছে কিনা সেটা আলেকজান্ডারকে ভাবতে হবে, সেটা মোগল সম্রাট আকবরকে ভাবতে হবে। চমৎকার বলছেন ভাই, চমৎকার বলছেন, চমৎকার বলছেন। কাজে সেই ভাবনাটা আমি আপনি ভাবলে হবে না। তবে আমি যে কিছুটা পজিটিভ আলামত দেখতে পাচ্ছি সেই জিনিসটা কি আমি বলবো একটু? জি প্লিজ। দেখেন, বাংলাদেশের ইতিহাসে এবার প্রথম ঈদের ছুটিটাকে রিঅর্গানাইজ করা হয়েছে। কুরবানি ঈদের 2 দিন ছুটি বাড়ায় দেওয়া হয়েছে, আবার শনিবারে অফিস করা হয়েছে। শনিবারে যে সাপ্তাহিক ছুটি ছিল সেই ছুটিটাকে বন্ধ করে, সেই ছুটিটাকে শনিবার দিন অফিস করে উনি ছুটিটাকে একসঙ্গে নিয়ে গেছেন। এই ধরনের অ্যাডজাস্টমেন্ট কিন্তু বাংলাদেশে অতীতে প্রাসঙ্গিকভাবে কখনো হয় নাই। এটা যদিও খুব মাইনর ব্যাপার, কিন্তু এটা অ্যাডজাস্ট করার জন্য একজন প্রম্পটার লাগছে, একজন ডাইরেকশন লাগছে, ডাইরেক্টিভে প্রয়োজন হয়েছে। তাহলে বোঝা যায় প্রাইম মিনিস্টার হ্যাজ স্টার্টেড ফাংশনিং। এই যে বললাম বৈরাম খাঁ চালাইছে কতদিন, ওদিন মানছে, উনি 3 মাস দেখেছেন। উনি কিন্তু কুরবানি ঈদের ছুটির থেকে হি স্টার্টেড ফাংশনিং। উনি দেখালেন যে না, এইভাবে ছুটিটাকে অ্যাডজাস্ট করা যায়। আমার গুড অ্যাডজাস্টমেন্ট হয়েছে, শনিবার দিন অফিস হয়েছে, তারপরে এভাবে গিয়েছে। দেখেন, এই তেলের দামটা বাড়িয়ে দিয়ে তিনি কিন্তু তেলের প্রবলেম সলভ করেছেন। তেলের দামটা বাড়ানো কিন্তু একটা মেজর ডিসিশন ছিল, বিগ ডিসিশন। এটা মন্ত্রী লেভেলে করার সাহস কারো ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তটা নিয়ে এই যে তেলের বাংলাদেশে যে লাইনের যে সৃষ্টি হয়েছিল সেটা সলভ হয়ে গেছে। কারণ দ্যাট ওয়াজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। কষ্টকর হতে পারে, মানুষের জন্য এটা দায় হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু তারপরে দ্যাট ওয়াজ দ্য কারেক্ট ডিসিশন। আমরা আশাবাদী। দেখেন, বিরোধী দল সমালোচনা করেছে মিরপুরের সেই মেয়েটার ধর্ষণ নিয়ে। উনি কিন্তু ইগোতে বসে থাকেন নাই, তিনি ছুটে গেছেন মিরপুরে। একজন প্রধানমন্ত্রী একটি বাচ্চা ধর্ষণ হয়েছে তার জন্য রেসপন্স করেছেন, লেট করলে তো করেছেন। উনি ইগোতে বসে থাকেন না, আমি আগে যাইলাম না, বিরোধী দলের নেতা আমার গালাগালি করতেছে, আমি আর যাবই না, এরকম ইগো করেন নাই। তিনি কিন্তু নিজে গিয়েছেন। এগুলোকে আমি পজিটিভ ওয়েতে দেখতেছি, পজিটিভ ভাবে দেখতেছি। আপনি দেখেন, গতকালকে উনি আর্মির ঈদের দিন আর্মির বড়খানায় গিয়েছেন। আর্মিতে বড়খানা বলা হয়, ঈদের দিন সৈনিকরা বড়খানা করে। তিনি আর্মির বড়খানায় গিয়েছেন, তার মানে কি আর্মিটা ওনার নিয়ন্ত্রণে আছে, হি ইজ এ সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মি। এটা প্রমাণ করলেন যে উনি বড়খানায় কেন যাবেন। অর্থাৎ বড়খানায় যায় সিনিয়র মোস্ট অফিসাররা যায় বড়খানায়, উনি সেই বড়খানায় গিয়েছেন। বড়খানা করতে গিয়েছেন, সৈনিকদের সঙ্গে সবার সঙ্গে মিশছেন। এই যে সিদ্ধান্তটা, এর মাধ্যমে কি মেসেজ আসছে সারা জাতির সামনে, যে আর্ম ফোর্সেস এর উপরে উনি ওনার দখল নিয়ে নিয়েছেন। সেনা প্রধানের ইচ্ছা না, কারণ সেনা প্রধান তাকে দাওয়াত দেয় নাই, কারণ সেনা প্রধান তাকে সাহসী পাবে না দাওয়াত দিতে আমার বড়খানায় আসেন। এটা আদার ওয়ে অ্যারাউন্ড, যে উনি বলেছেন বড়